Hello everyone, myself Shamsundar Mishra, WBCS Executive, presently posted at Jhargram District Headquarters as Deputy Magistrate Deputy Collector. আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে পলিটি কিভাবে পড়তে হবে তার একটা ছোট্ট করে এক্সাম্পল আমরা একটা চ্যাপ্টারটা পড়ে দেখব যে কিভাবে জিনিসটা আমাদেরকে পড়ে নিতে হবে, সেখানে জিনিস কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিসটা, আর তারপরে ওখান থেকে কোন কোন পয়েন্টগুলো আমাদেরকে নোট ডাউন করে নিতে হবে, আর তার যেটা করে আমরা আমাদের রিভিশন করতে খুব সুবিধা হবে। অ্যান্ড আফটার দ্য রিভিশন হোয়াট উই ক্যান ডু, উই ক্যান গো ফর দ্য মক টেস্ট, যেখানে আমরা কোয়েশ্চেন সলভ করে আমাদের নলেজ টেস্ট করে নেব। আর তার সাথেই আমরা নলেজ টেস্ট করার সাথে কি করব, কয়েকটা ইনফরমেশন যেগুলো আমরা মানে কি ফার্স্ট টাইম এনকাউন্টার করব, সেই ইনফরমেশনগুলো নিয়ে আমরা কালেক্ট করে আমাদের নলেজ বেসটা আর স্ট্রং করে নেব, যেহেতু আমাদের কমপ্লিট প্রিপারেশনটা হয়ে যাবে। সো দিস উইল বি দ্য মডেল। একটা চ্যাপ্টার পড়ে নিতে হবে, 3বার রিভাইজ করতে হবে, তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যেটা ইউপিএসসিতে বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায়, মেন্সের পরীক্ষায় বা প্রিলিমসের পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে, ওটা সলভ করব। আর সেখান থেকে যেগুলো আমাদের মেমোরিতে রাখতে পারবো ওটা রেখে নেবো, যেটা রাখতে পারবো না সেই জিনিসগুলো নোট করে নেবো, একটু নোটস তৈরি করে নেবো। অ্যান্ড দিস উইল বি দ্য মডেল। আর এভাবেই আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে প্রিপেয়ার করব। সো আজকে আমরা প্রথম চ্যাপ্টার যেটা ডিসকাস করব সেটা হচ্ছে লক্ষ্মীকান্ত বইয়ের যেটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমরা একটু পড়বো। এই চ্যাপ্টারে কি দেওয়া আছে? এই চ্যাপ্টারে দেওয়া আছে যে কনস্টিটিউশন যেটা মেকিং হলো, দ্য মেকিং অফ কনস্টিটিউশন, তার আগে যে বিভিন্ন বিভিন্ন অ্যাক্টসগুলো পাস করা হয়েছিল ফ্রম দ্য ব্রিটিশ পার্লামেন্ট, সেই অ্যাক্টগুলোতে কোথায় কোথায় চেঞ্জেস হয়েছে, অ্যান্ড হাউ দ্য এন্টায়ার কোর্স অফ থিংস হ্যাজ চেঞ্জড ওভার দ্য পিরিয়ড অফ টাইম। 1773-তে যেটা রেগুলেটিং অ্যাক্ট এসেছিল, সেখানে কি বলা হয়েছিল, অ্যান্ড তারপরে যেটা 1947-এ আমাদের ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যেটা এসেছিল, সেটা দিয়ে যেটা ক্লোজ হয়েছিল, তারপরে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, সেই পুরো ডেভেলপমেন্টটাই আমরা বুঝে নেব। আমরা ভালো করে জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দ্যাট দ্য ব্রিটিশ কেম টু ইন্ডিয়া ইন 1600 সামওয়্যার টু ডু এ বিজনেস। কিন্তু বিজনেস করতে করতে ওরা ইনিশিয়ালি ওরা একটা ট্রেডিং কোম্পানি ছিল, বাট স্লোলি দে হ্যাভ গট দ্য দিওয়ানি রাইট ইন 1765, যেটা আমরা জানি। সেখান থেকে ওরা রাইটস পেয়েছে ওভার রেভিনিউ অ্যান্ড দ্য সিভিল জাস্টিস, এটা করেছে ওরা। অ্যান্ড উই নো ভেরি ওয়েল দ্য পলাসি ওয়ার অ্যান্ড দ্য বক্সার ওয়ার, যেটার পরে ওদের ইম্পর্টেন্সটা খুবই একটা বড় ইম্পর্টেন্ট হয়ে গেছে। অ্যান্ড দে স্টার্টেড টু ইনভলভ দেমসেলফ ইন দ্য এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন। আর স্লোলি ওরা খুব বড় একটা এরিয়া কভার করেছে। অ্যান্ড দেয়ার আফটার উই নো হোয়াট থিংস হ্যাজ হ্যাপেন্ড। এখানে একটা ছোট্ট সাবমিশন দিই আমি, কি আমরা যখন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়ি উইথ রেসপেক্ট টু পলিটি অ্যাসপেক্ট থেকে যখন আমরা পড়ি, আর যখন আমরা হিস্ট্রি অ্যাসপেক্ট থেকে পড়ি, দুটো জিনিসই একদম আলাদা। সো যখন আমরা এখানে অ্যাক্টসগুলো ডিসকাস করব, লাইক কাউন্সিল অ্যাক্টসগুলো, চার্টার অ্যাক্টসগুলো, রেগুলেটিং অ্যাক্টগুলো যখন আমরা ডিসকাস করব, সো আমাদের যে ভিউগুলো যেটা হবে, we will be more focusing on the how things were changing, কিভাবে আরো লিবারাল হলো সিস্টেমটা, কিভাবে আর পাওয়ার দেওয়া গেল, বা কিভাবে জিনিসগুলো ইজি হয়ে গেল, কিভাবে অ্যাডমিনিস্ট্রেশনটা বড় হয়ে যাচ্ছিল, তখন ওকে চালাবার জন্য কিভাবে ইন্ডিয়ানসকে ইনক্লুড করা হয়েছিল। সো উই উইল বি গোয়িং থ্রু দ্য ডেভেলপমেন্ট, অ্যান্ড সেখানে কি পলিটিক্যাল কাইন্ড অফ থিংস হ্যাজ চেঞ্জড। অ্যান্ড হিস্ট্রিতে মোর অর লেস উই সি থিংস ফ্রম দ্য ডিফারেন্ট পার্সপেক্টিভ। যদি আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিই, সো আমরা দেখতে পারবো, যদি আমরা গান্ধীকে নিয়ে একটা কোশ্চেন পাই ইন পলিটিক্যাল সায়েন্স অপশনাল, আর যদি গান্ধীকে নিয়ে আমরা একটা কোশ্চেন পাই ইন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ফ্রম দ্য হিস্ট্রি, সো আমাদের যে আনসারটা হবে সে ইন্টায়ারলি ডিফারেন্ট হবে, ইভেন ইফ দ্য কোশ্চেন ইজ সেম। যদি সিমিলার কোশ্চেনও আসে দুটোই পেপারে, তো যেহেতু পলিটিক্যাল সায়েন্সে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে, সো উই উইল হ্যাভ টু ফ্রেম আওয়ার আনসার ইন দ্যাট ম্যানার। বাট এখানে যেটা আমরা ডিসকাস করতে যাচ্ছি, দিস ইজ মোর রেলেভেন্ট ফর দ্য WBCS মেন্স এক্সামিনেশন for polity part and WBCS prelims examination in the polity part. আর আমরা জানি যে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কেন কি এখান থেকে অনেকবার অনেক কোশ্চেনগুলো এসছে। সো আমরা যেখান থেকে কোশ্চেনগুলো আসার চান্সেস আছে, সেই পার্টগুলো একটু আমরা মার্ক করে নেব, আর আমরা একটু নিজেই দেখে নেব যে কোন কোন পার্টগুলো মোর ইম্পর্টেন্ট। সো আমরা আজকে এই পার্টটা পড়ে নেব, যে হিস্টোরিক্যাল পার্টটা যেটা আছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পলিটিতে। তাহলে আমরা যদি নেক্সট স্লাইডে যাই, সো এখানে আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি রাইট পেয়েছিল 1765-এ। দিওয়ানি বলতে কি বুঝি আমরা, যে রেভিনিউ অ্যান্ড সিভিল জাস্টিসের উপর ওদের একটা কন্ট্রোল হয়েছিল, দে স্টার্টেড টু কালেক্ট দিস থিংস। সো উই নো ওভার দ্য পিরিয়ড অফ টাইম অন্যান্য অ্যাক্টসগুলো এসেছিল, আর যে অ্যাক্টসগুলো এসে অন্য মানে কি পাওয়ার দেওয়া হয়েছিল তাদের কাজ করার জন্য। সো সেখানে আমরা জানি কি এম এন রয় একটা কনসেপ্ট দিয়েছিলেন সামওয়্যার ডাউন দ্য লাইন 1934-এ, কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, যেটা ফার্স্ট কনসেপ্ট দিয়েছিলেন এম এন রয় দিয়েছিলেন, অ্যান্ড হি ওয়াজ ফ্রম বেঙ্গল।
সো ওনার যে কনসেপ্টটা ছিল কি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হোক, সেই অ্যাসেম্বলি নিজেই বসে ডিসাইড করুক কি কি হবে, আমাদের কনস্টিটিউশনটা কিরকম হবে। সেই ভিত্তিতেই 1946-এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্যাট কনস্টিটিউশন ওয়াজ ফ্রেমড। ঠিক আছে, সো আমরা একটা একটা করে দেখে যাব। এই চ্যাপ্টার যদি আমরা দেখতে চাই, এই চ্যাপ্টারের বেসিক্যালি দুটো মেজর এরিয়া। আর এই চ্যাপ্টারটা লক্ষ্মীকান্তের ফার্স্ট চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এই চ্যাপ্টারের দুটো মেজর এরিয়া, একটা হচ্ছে কোম্পানি রুল। 1773 থেকে 1858 অবধি কমপ্লিট কন্ট্রোল ওয়াজ ইন দ্য হ্যান্ড অফ দ্য কোম্পানি। আর এই যে অ্যাক্টস গুলো যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এই প্রত্যেক কটা অ্যাক্টস গুলো যেটা আছে, এগুলো আমাদের আমরা জানি কি অ্যাক্টস ওয়াজ পাস ফ্রম দ্য ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্ট থেকে এই অ্যাক্টগুলো পাস পাস করা হয়েছিল। আর ওখানে ওদেরকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল, কিছু পাওয়ার দেওয়া হয়েছিল, কি 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 কাজ করতে পারবে, কিভাবে ওরা এগোবে, কিভাবে নিজের বিজনেসটা ক্যারি আউট করবে, সেটা আমরা দেখবো। এখানে এখানে 6টা অ্যাক্টগুলো আছে, ডিটেলসে আমরা দেখে নেবো কি প্রত্যেক কটা অ্যাক্টসে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়েছিল উইথ রেসপেক্ট টু পলিটি। উই আর লিস্ট অ্যাওয়্যার অ্যাবাউট দ্য, আমরা হিস্ট্রি পার্টে যাব না। ইকোনমিতে কি করে কি বলা হয়েছিল, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট ফর আস। অ্যান্ড দেয়ার আফটার উই উইল সি দ্য ক্রাউন রুল। আমরা জানি যে 1857-এ যখন সিপাহি মিউটিনি হয়েছিল, যেটা আমরা বলি ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যেটা হয়েছিল, তারপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে ব্রিটিশ নিজেই কন্ট্রোল করতে আরম্ভ করেছিল, অ্যান্ড ব্রিটিশ টুক দ্য কন্ট্রোল ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া। সেখানে আমরা জানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1857 পাস হয়েছিল, তারপরে 3টে কাউন্সিল অ্যাক্ট এসেছিল 61-এ, 92-তে, তারপরে 1909। and then we know the Government of India Act of 1919 and 1935 এসে, and the last one was the Indian Independence Act. এটা 1935 হবে না, এটা একটু ভুল হয়ে গেছে, it will be 1947. So just correct it. So আমি একটা কথা বলি প্রথমেই, I am not teaching anything here. I am just telling you how to study things so that it will be easier for you to prepare this examination, right? So this is just an example, and you can replicate this thing, this process for the all the chapters in all the various subjects which is required for this examination. ঠিক আছে, so just a submission কি I'm not teaching anything, I'm just trying to tell you how to read, right? সো যদি আমরা একটা একটা করে এক দেখে চলে যাই, সো আমরা বুঝতে পারি যে এখানে প্রথম প্রভিশন যেটা ছিল সেটা ছিল যে গভর্নর অফ বেঙ্গল যে ছিল তাকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলা হলো। প্রথমে আমরা জানি যে আমাদের যেটা তিনটে যেটা জায়গা ছিল সেটা হচ্ছে একটা বেঙ্গল, একটা মাদ্রাস, অ্যান্ড একটা বম্বে। তিনটে জায়গাতেই গভর্নর ছিল একটা একটা করে, তিনটেই গভর্নর নিজের নিজের রোল প্লে করতো। কিন্তু এই একটাকে কি বলা হলো, এই একটা গভর্নর অফ বেঙ্গলকে বলা হলো যে হি উইল বি দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল, অ্যান্ড হি উইল হ্যাভ এ কন্ট্রোল ওভার দ্য আদার টু গভর্নর্স। আদার টু গভর্নর্স উইল অ্যাক্ট আন্ডার হিজ কন্ট্রোল। আর সেখানে একটা এক্সিকিউটিভ কাউন্সিল ক্রিয়েট করা হলো, একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হয়েছিল। কজন ছিল তাতে, 4টে মেম্বার ছিল। এই এক্সিকিউটিভ কাউন্সিল করা হয়েছিল, সেখানে 4টে মেম্বার ছিল। অ্যান্ড ফার্স্ট গভর্নর জেনারেল কে ছিলেন, এই কোশ্চেনটা আসতে পারে, অনেক সময় এসছে, হি ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, সেটা হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিং। লর্ড ওয়ারেন হেস্টিং ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই জিনিসটা আমাদের একটু মাথায় রেখে নিতে হবে। তারপরে আমরা জানি যে এই পার্টিকুলার রেগুলেটিং অ্যাক্টেই বলা হয়েছিল কি সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা এস্টাবলিশড হবে। সো অ্যাকর্ডিং টু দিস ওয়ান অনলি সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা ওয়াজ এস্টাবলিশড ইন 1774। এই কোশ্চেনটাও আসতে পারে কি সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা কোন অ্যাক্টে বলা হয়েছিল অ্যান্ড এটা কবে এস্টাবলিশড হয়েছিল। এখান থেকে দুটো কোশ্চেন হয়ে গেল। সো দিস ওয়ে উই শুড বি স্টাডিং দ্য পার্টিকুলার অ্যাক্টস। তারপর এখানে একটা প্রভিশন যেটা ছিল যে কোম্পানিতে যারা কাজ করতো তারা কি করতো, যে কোম্পানির জন্য তো কাজ করতেই, তারপরে ওরা নিজের প্রাইভেটলি ওরা ট্রেডিং করতো, আর ওরা অনেক অনেক সময় ব্রাইব নিত। সেটা এই অ্যাক্টে বলা হয়েছিল কি প্রাইভেট ট্রেডিং হবে না। তারপরে একটা বডি ছিল যেটা হচ্ছে আমাদের কোর্ট অফ ডাইরেক্টরস। এটা হচ্ছে গভর্নিং বডি অফ কোম্পানি, কোম্পানির একটা গভর্নিং বডি ছিল কোর্ট অফ ডাইরেক্টরস। এটা এর ফুল ফর্মটা হয়ে গেল আমাদের, এটা যেটা হচ্ছে এটা হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টর। সো ও কি করবে কোর্ট অফ ডাইরেক্টর, ওকে একটা রিপোর্ট করতে হবে ফর দ্য রেভিনিউ, সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া। তো ব্রিটিশ গভর্নমেন্ট এটা তৈরি করে কি করেছিল যে একটা নিজের হোল্ড রাখার জন্য কোর্ট অফ ডাইরেক্টরস তৈরি করা হয়েছিল, যাকে বলা হয়েছিল যে ভারতে কি কাজ হচ্ছে সেটা নিয়ে ও রিপোর্টিং করবে। এর ঠিক পরেই আমরা জানি যে আফটার রেগুলেটিং অ্যাক্ট সেকেন্ড অ্যাক্ট যেটা এসেছিল সেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল। কিন্তু ঠিক পিটস ইন্ডিয়া অ্যাক্টস এর আগে
একটা মানে কি আমাদের রেগুলেটিং অ্যাক্টে কয়েকটা ডিফেক্ট গুলো ছিল, সেটা রিমুভ করার জন্য একটা অ্যাক্ট অফ সেটেলমেন্ট ছিল, সেটা হচ্ছে আমাদের দিস ওয়ান 1781 কিন্তু সেখানে খুব একটা ইম্পর্টেন্ট প্রভিশনস ছিল না, সেগুলো আমাদের লাগে না। সো দিস ওয়াজ সিচুয়েশন। তারপর 1784 আমাদের পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস করা হয়েছিল। সেখানে দুটো ইম্পর্টেন্ট কথা ছিল, যে পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল ফাংশনসকে। প্রথমে কি ছিল, একটা কোম্পানি ছিল, বেসিক্যালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ এ কোম্পানি, সো দে ওয়ার মোর অর লেস দে ওয়ার ওয়ার্কিং অ্যাজ এ কমার্শিয়াল পার্ট। এখানে ফার্স্ট টাইম হলো যে কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশন যেটা কোম্পানির হচ্ছে ওটা আলাদা করা হলো। দিস সেপারেশন ওয়াজ দ্য first time it was done. So here's the separation in role. Separation in role. রোলে সেপারেশন হয়েছিল, সো ওটা আমরা দেখতেই পারবো। তারপর এখানে আমরা জানি একটা আরো বডির নাম এসেছিল। এখানে একটা তো বডি আমরা জানি কোর্ট অফ ডাইরেক্টরস ছিলই, যারা এখানে বলা হলো যে কোর্ট অফ ডাইরেক্টরস যে হবে সে কি কাজ করবে, সে কমার্শিয়াল ফাংশনটা পুরো করবে। আর তারপরে যেটা বোর্ড অফ ডাইরেক্টরস, একটা বডি তৈরি করা হলো বোর্ড অফ ডাইরেক্টরস, সে বডি কি কাজ করবে, সে বডি পিওরলি পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখবে। সো এই যে এই জিনিসটা করে ওখানে কি করা হলো, এখানে হয়ে গেল কি ডাবল গভর্নমেন্ট। ডাবল গভর্নমেন্ট একটা স্টার্ট হলো। এবার আমরা এখানে ডেভেলপমেন্টটা দেখতেই পাচ্ছি। প্রথমে একটা কোম্পানি ছিল পিওরলি, সে কোম্পানি আগে বিজনেস করছিল, বিজনেস করতে করতে ওরা নিজের কয়েকটা স্টেশন এস্টাবলিশ করলো। স্টেশন এস্টাবলিশ করার পরে ওরা একটা যুদ্ধতে গেল, যেটা আমরা জানি ওয়ার অফ পলাশি অ্যান্ড দেন বক্সার। বক্সারে ওরা এত বড় একটা মানে কি জয়েন্ট ট্রিটি করে যে তিনটে ফোর্স ফাইট করেছিল, ওদেরকে হারিয়ে ওরা নিজের ইম্পর্টেন্সটা পুরো কমপ্লিটলি এস্টাবলিশ করলো অ্যান্ড দেন দে হ্যাভ বিকাম দ্য single largest party in the entire India, though they have started it from in the Bengal itself. বেঙ্গলে আরম্ভ করেছিল, তারপরে ওরা পুরো ভারতবর্ষ ভালো করে কন্ট্রোল করেছিল। সো এই পার্টটা দেখে নিচ্ছি। তারপরে আমরা বিওডি কে এম্পাওয়ার্ড করা ছিল ফর সিভিল অ্যান্ড মিলিটারি অপারেশন, যেটা বিওডি আমরা বলেছিলাম বোর্ড অফ ডাইরেক্টরস। সো বেসিক্যালি দে আর প্লেইং ফর দ্য সিভিল অ্যান্ড মিলিটারি অপারেশন নিয়ে বিওডি কাজ করতো। বিওডি কি হয়ে যাচ্ছে, বিওডি হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টরস। সো এখানে দুটো বডি আছে, একটা বডি ছিল প্রথমে কোর্ট অফ ডাইরেক্টরস, একটা বডি হয়ে যাচ্ছে আমাদের বোর্ড অফ ডাইরেক্টরস। আর এখানে আমরা বলি যে এখানে জিনিসটা যেটা ছিল সেটা ব্রিটিশ প্রশাসন ইন্ডিয়া অ্যান্ড সুপ্রিম কন্ট্রোল যেটা ছিল, ব্রিটিশ পুরো সুপ্রিম কন্ট্রোল করতো ফর কোম্পানি অ্যাফেয়ার। কোম্পানি অ্যাফেয়ারে যতগুলো অ্যাফেয়ার চলছিল, কোম্পানি যতগুলো কাজ করছিল, দ্যাট ওয়াজ দ্য কমপ্লিট ইন দ্য হ্যান্ডস অফ দ্য গভর্নমেন্ট। ব্রিটিশ গভর্নমেন্ট সবকিছু কন্ট্রোল করতো। সো আমরা জানি এই অ্যাক্টসে খুব একটা ইম্পর্টেন্ট নয়, এখানে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে নাও আসতে পারে। সো ইফ উই গো টু দ্য নেক্সট অ্যাক্ট, যেটা ইজ চার্টার অ্যাক্ট অফ 1703, ইট ইজ ইম্পর্টেন্ট অ্যাক্ট। সেখানে চারটে পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা নোট ডাউন করবো, যে গভর্নর জেনারেল গিভেন পাওয়ার ওভার গভর্নর অফ মাদ্রাস অ্যান্ড বম্বে। মাদ্রাস অ্যান্ড বম্বে যে গভর্নররা, somehow they were listening the governor general of Bengal, বাট এখানে গভর্নর জেনারেলকে পুরোটা পাওয়ার দেওয়া হলো মাদ্রাস আর বম্বের উপরে। সেই পার্টটা ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে। অ্যান্ড এখানে আর স্যালারি অফ বিওডি অ্যান্ড স্টাফ চার্জ টু কোম্পানি। প্রথমে কি হতো যে যে কোম্পানির যে লোকজনরা ছিল যারা কাজ করতো কোম্পানিতে, ওরা স্যালারি পেত, কিন্তু একটা বোর্ড অফ ডাইরেক্টর যেটা বসেছিল তারও যে স্যালারিটা হচ্ছে সেটা কোম্পানিকে চার্জ করা হতো। কোম্পানি কোথা থেকে পে করতো, ইট ওয়াজ দ্য ইন্ডিয়ান রুপিস, ইন্ডিয়ান মানি। তারপরে প্রাইভেট ট্রেড অ্যালাউড হয়েছে, এটা ফার্স্ট টাইম হলো। আগে বন্ধ করে দিয়েছিল, এখানে প্রাইভেট ট্রেড অ্যালাউড করা হলো। অ্যান্ড ওপিএম এর ট্রেড আরম্ভ হলো, চায়না পাঠানো হতো। আর এখানে একটা ইম্পর্টেন্ট ছিল যে রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশনটা সেপারেট করা হয়েছে। তাও এইটা খুব ইম্পর্টেন্ট নাও হতে পারে। এই টাইম কে ছিলেন আমাদের ওখানে, লর্ড কর্নওয়ালিস ছিলেন। সো লর্ড কর্নওয়ালিস ওয়াজ দ্য পার্সন হু ওয়াজ অ্যাক্টিং হিয়ার অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। এরপরে আমরা দেখতে চলে যাব যে চার্টার অ্যাক্ট অফ 1813, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট আছে, যেখানে কয়েকটা ইম্পর্টেন্ট কাজ হয়েছিল। সেখানে হয়েছিল যে মিশনারিজকে একটা পারমিশন দেওয়া হয়েছিল যে মিশনারিজ ভারতে যাবে, আর ভারতে গিয়ে ওরা এডুকেশনের উপরে কাজ করবে। আর কাজ কি করবে, ওরা নিজের প্রোপাগ্যান্ডাটা স্প্রেড করবে ভারতে, সেটা করা হয়েছিল। মিশনারিজকে অ্যালাউড করা হয়েছিল, মিশনারি এসে নিজের প্রোপাগ্যান্ডাটা করবে এডুকেশনের থ্রু। তারপরে ফিনান্সিয়াল গ্র্যান্ট ফর রিভাইভাল অফ ইন্ডিয়ান লিটারেচার। যখন দেখছি যে অ্যাডমিনিস্ট্রেশনের সাইজটা বেড়ে যাচ্ছে, তখন তো বুঝতেই পেলো সবাই যে রোল অফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য আদার ইম্পর্টেন্ট পয়েন্ট ওয়াজ দ্য প্রমোশন অফ দ্য সায়েন্স। সো ইন্ডিয়ান লিটারেচার অ্যান্ড প্রমোশন অফ সায়েন্স করা হয়েছিল। তার কারণটা হচ্ছে
যে লিটারেসি রেট অফ ইন্ডিয়ানস ওয়াজ ভেরি পুয়ার অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। আর ব্রিটিশের ইন্ডিয়ান যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ওদের কয়েকটা লোক লাগতো কাজের জন্য। সো দে স্টার্টেড টু ওয়ার্কিং অন দ্য দিস প্রমোশন অফ সায়েন্স অ্যান্ড দ্য ইন্ডিয়ান লিটারেচার পার্ট অফ থিংস। তারপরে এডুকেশন অফ ইন্ডিয়ান্সের এডুকেশনের জন্য 1 লাখ টাকা দেওয়া হয়েছিল। সো দিস থিংস ওয়াজ দ্য প্রভিশনস অফ 1813। 1813 খুব একটা ইম্পর্টেন্ট নয় উইথ রেসপেক্ট টু দ্য পলিটিতে এখান থেকে কোনো কোশ্চেন আসেনি আজ অব্দি, বাট ডেফিনেটলি কোশ্চেন আসতে পারে कि मिशनरीকে কবে পারমিশন দেওয়া হয়েছিল। সো দিস কুড বি অ্যান এরিয়া which we can mark कि মিশনারিকে কবে বলা হয়েছিল যে ওরা ভারতে গিয়ে কাজ করতে পারে, সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে আমরা দেখব দিস ইজ চার্টার অ্যাক্ট অফ 1833। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্ট, যেখান থেকে অনেক কটা কোশ্চেন্স আসতে পারে। এখানে আমরা জানি যেখানে গভর্নর অফ বেঙ্গল এটা সিজি লিখেছি, গভর্নর অফ বেঙ্গল বিকেম দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সো এখন অব্দি কি ছিল আগে? প্রথমে ছিল যে গভর্নর ছিল আগে, তারপরে হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তারপরে হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সো হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? আমরা জানি কি আমাদের লর্ড উইলিয়াম বেন্টিক। হি ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তারপরে এখানে একটা যেটা প্রভিশন, এখানে কি একটা হয়েছিল যে বম্বে অ্যান্ড মাদ্রাসের যে লেজিসলেটিভ পাওয়ার ছিল গভর্নরদের, সেই জিনিসগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। এবার লেজিসলেটিভ পাওয়ার যেটা ছিল সেটা কি করা হলো? সেন্ট্রালাইজ করা হলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কি প্রথমে বম্বে আর মাদ্রাস সবাই নিজের ভাবে লেজিসলেটিভ পাওয়ার ইউজ করতো, এখানে কি করা হলো? লেজিসলেটিভ পাওয়ারটা সেন্ট্রালাইজেশন হলো। তো প্রথমে আমরা দেখবো যে এখানে একবার জিনিসগুলো সেন্ট্রালাইজ হয়ে যাবে, তারপরে জিনিসগুলো ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে। সো আমরা এখানে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো কি করে ডেভেলপ হলো, কি করে এগিয়ে গেল। হ্যাঁ, আর এর আগে থেকে মানে চার্টার অ্যাক্টের পরে জিনিসগুলো যেগুলো হয়েছে সেগুলোকে অ্যাক্ট বলা হতো, আর তার আগে যেগুলো এসেছিল সেগুলোকে রেগুলেশন বলা হতো। সো ইট ওয়াজ ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যান্ড তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে এজ এ কমার্শিয়াল বডি যেটা কাজ করতো সেই জিনিসটাকে পুরো কম করে দেওয়া হলো। এখন বলা হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্টার্টেড টু ওয়ার্ক পিওরলি অ্যাজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। ওপর পিওরলি কিরকম কাজ করবে? অ্যাজ এন অ্যাডমিনিস্ট্রেটিভ বডি কাজ করবে, অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ বডি কাজ করে পুরো কন্ট্রোলটা করবে। সেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজ করবে এখানে, যেটা আমরা জানি, আমরা শর্ট ফর্মে ইউজ করি ইআইসি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এ কাজ করবে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। তারপরে ওপেন কম্পিটিশন ফর সিভিল সার্ভিস, ফার্স্ট টাইম সিভিল সার্ভিসের জন্য ওপেন কম্পিটিশনটা আনা হলো। কিন্তু এটা বলা হলো যে ইন্ডিয়ান শুড নট বি ডিবার্ড ফ্রম দ্য হোল্ডিং এনি প্লেস অফিস এমপ্লয়মেন্ট, এটা করা হলো। কিন্তু আফটার সাম রেজিস্ট্যান্স এই জিনিসটা পরে সরিয়ে দিয়েছে, এটা থাকলো না আর, কিন্তু প্রথমে এটা দেওয়া হয়েছিল। সো এখানে যেটা সবার থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। আর যেখান থেকে কোশ্চেন আসতে পারে দিস ইজ দ্য পয়েন্ট। ওটা কি বলছে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল কি হয়ে গেলেন? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেলেন। আর কে হলো? লর্ড উইলিয়াম বেন্টিক। সো ইট ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট। সো এখান থেকে এই কোশ্চেনগুলো আসতে পারে। তারপরে আমরা দেখে নেবো আফটার 1833 হোয়াট ওয়াজ দ্য থিং। 1833 পরে হচ্ছে 1853। 1853-তে যেটা হচ্ছে এখানে লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ সেপারেট করা হলো। সো প্রথমে কি হলো যে তিনটে আলাদা আলাদা বম্বে, মাদ্রাস, বেঙ্গল ছিল, সেখান থেকে শেষ করে একটা গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হলো, সেখান থেকে আবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হলো। এবার এখানে কি হলো? লেজিসলেটিভ পাওয়ারটা, লেজিসলেচারটা আর এক্সিকিউটিভটা এই দুটোকেই আলাদা করা হলো। লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ বডিকে আলাদা করা হলো। অ্যান্ড 6 মেম্বার্স লেজিসলেটিভ কাউন্সিলে 6টা মেম্বার রাখা হলো। 6টা নতুন মেম্বার রাখা হলো। এটা হলো প্রথমে ছিল আমাদের স্ট্রাকচারটা, যদি আমরা একটু দেখতে চাই স্ট্রাকচারটা প্রথমে ছিল কি, এখানে আমাদের হবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তার আন্ডারে 6জন থাকবে, যে 6জনকে আমরা বলবো গভর্নর জেনারেলস কাউন্সিল। গভর্নর জেনারেল কাউন্সিল ছিল যেখানে 6টা মেম্বার্সকে লেজিসলেটিভ কাউন্সিলরসকে অ্যাড করা হয়েছিল। এখানে সিভিল সার্ভিস ওপেন কম্পিটিশন, এখানে আবার গিয়ে সিভিল কম্পিটিশনটা কেন কি, যখন অ্যাডমিনিস্ট্রেশনটা বড় হয়ে যাচ্ছে তখন তো লোক লাগবে অ্যাডমিনিস্ট্রেশন চালাবার জন্য, তখন সিভিল সার্ভিসটা ওপেন করা হলো। তার থেকে আগে ইট ওয়াজ পিওরলি রিজার্ভ ফর দ্য
ব্রিটিশ পিপল অনলি, সেখান থেকে আমরা জানতে পারি এই জিনিসটা হয়েছিল। সো আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ছিল, লোকাল লোকাল রিপ্রেজেন্টেশন ইন দ্য লেজিসলেটিভ কাউন্সিল। লেজিসলেটিভ কাউন্সিলে লোকাল রিপ্রেজেন্টেশন করা আরম্ভ হয়েছিল। 4টে মেম্বারকে লোকাল গভর্নমেন্টে নেওয়া হয়েছিল, যে পার্টটা এটা হচ্ছে লোকাল রিপ্রেজেন্টেশন। ফার্স্ট টাইম লোকাল রিপ্রেজেন্টেশন আরম্ভ করা হয়েছিল, যেখানে আমাদেরকে সেন্ট্রাল 6 নিউ লেজিসলেটিভ মেম্বার্স অফ গভর্নর জেনারেল কাউন্সিল, 4টে মেম্বার ইন্ট্রোডিউস করা হয়েছিল কোথায় কোথায়, মাদ্রাসে, বম্বে, বেঙ্গলে অ্যান্ড আগ্রায়। আমাদের যেটা হচ্ছে মাদ্রাস, মাদ্রাস, বম্বে, বেঙ্গল আর আগ্রা, এখান থেকে 4টে লোক। সেন্ট্রাল যেটা লেজিসলেটিভ কাউন্সিল, সেখানে এই 4টে লোককে ইনক্লুড করা হয়েছিল, এটা ফার্স্ট টাইম হয়েছিল। সো এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তো খুব একটা কিছু নয়, কিন্তু এটাই লেজিসলেটিভ কোশ্চেন আসতেই পারে যদি কেউ কোশ্চেন ফ্রেম করে, কি লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ কবে সেপারেট হয়েছিল, কোন অ্যাক্টে। সো উই ক্যান সে ইট হ্যাপেন ইন দ্য চার্টার অ্যাক্ট অফ 1853, সেটা আমরা দিতে পারি। তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, আমরা খুব ভালো করে জানি কি যখন 1857-এ সিপাহি মিউটিনি হয়েছিল, তখন খুব সুন্দরভাবে লাইক ব্রিটিশ কেম টু নো that they cannot leave the India, such a vast country with having vast resources in the hands of a company। তখন গভর্নমেন্ট নিজেই মনে করলো, ব্রিটিশ গভর্নমেন্ট, যে আমরা কন্ট্রোল করব। সেই জন্য এই অ্যাক্টটাকে বলা যায় অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কেন কি ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ ডুইং ওয়ান্ডারফুল ইন দেয়ার কান্ট্রি। সো যখন এই অ্যাক্টটা আসলো, লোকদের মনে হলো যেহেতু এখন ব্রিটিশের আন্ডারে কন্ট্রোল পুরো চলে যাচ্ছে, সো ওরা খুব সুন্দরভাবে কাজ করবে। সো দিস অ্যাক্ট ওয়াজ নোন অ্যাজ দ্য অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে কি হয়েছিল, যে গভর্নর অফ ইন্ডিয়া যে ছিলেন আগে, গভর্নর অফ ইন্ডিয়াকে কি ডিক্লেয়ার করা হলো, হি ওয়াজ ডিক্লেয়ার দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া। সো আগেন একটা চেঞ্জ হলো, যে গভর্নর অফ ইন্ডিয়াকে বলা হলো ভাইসরয়। সো কে ছিলেন এটা, ইনি ছিলেন লর্ড ক্যানিং। আবার এটা করতে কোশ্চেন হতে পারে, হি ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। সো লর্ড ক্যানিং ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। আর যে আগে আমাদের বিওডি ছিল, বোর্ড অফ ডাইরেক্টর, আর সিওডি কোর্ট অফ ডাইরেক্টর, সেটা কমপ্লিটলি এটা কি করা হলো, ডিজলভ করা হলো। একটা নতুন বডি ক্রিয়েট করা হলো, সেক্রেটারি অফ স্টেট, যেটাকে আমরা শর্টে বলি SOS, এটা করা হলো। এ কে হতো, একটা মেম্বার হতো ব্রিটিশ ক্যাবিনেটের, আর সে সমস্ত কাজ দেখতো, ভারতে যতগুলো কাজ হচ্ছে সে সেক্রেটারি লেভেলের একজন লোক দেখতো। আর তার আন্ডারে স্ট্রাকচারটা এবার প্রথমে ছিল আমাদের, যে সিওডি ছিল, তার উপরে বিওডি ছিল, এরকম করে একটা স্ট্রাকচার ছিল। সেই স্ট্রাকচারটা শেষ করে এখানে হলো এখন SOS হয়ে গেল, তার আন্ডারে আন্ডারে 15 জন কি হবে, কাউন্সিল হবে, যারা সমস্ত কাজ কর্ম দেখবে। আর টু অ্যাসিস্ট SOS একটা অ্যাডভাইজারি বডি তৈরি করা হলো, যে সমস্ত কাজগুলো দেখবে। সো এখান থেকে মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে পুরো কন্ট্রোলটা ছিল, সেটা কার হাতে চলে গেছে, সেটা চলে গেছে ব্রিটিশের হাতে। সেই জিনিসটা আমরা এখানে বুঝতেই পারছি। দেয়ার আফটার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট যেটা 1861 হচ্ছে আমাদের, সেটাও যদি আমরা একবার দেখে নিই, ব্রিটিশ কাউন্সিল অ্যাক্ট 68, 1868-এ যখন আমরা যাই, 1868, 1868, 1868, হ্যাঁ, দিস ওয়ান। এখানে 1861-এ আমরা জানি কি ফার্স্ট টাইম এটা হলো, যে রিপ্রেজেন্টেশন অফ ইন্ডিয়ান্স ইনক্লুডেড, ফার্স্ট টাইম হলো রিপ্রেজেন্টেশন অফ ইন্ডিয়ান্স ওয়াজ ইনক্লুডেড ইন দিস। সো প্রথমবার ইন্ডিয়ানদেরকে ইনক্লুড করা হলো। ভাইসরয় কি করলো, ভাইসরয় নমিনেট করলো 3টে নন অফিসিয়াল ইন লেজিসলেটিভ কাউন্সিল। মানে লেজিসলেটিভ কাউন্সিলে দু রকমের লোক ছিল, একটা ছিল অফিসিয়াল, একটা ছিল নন অফিসিয়াল। মানে যারা নন অফিসিয়াল ছিল, সেখানে 3টে ইন্ডিয়ানসদেরকে ইনক্লুড করা হয়েছিল। এই প্রভিশনটা 1861-এ এসেছিল। তারপর এখানে নমিনেট করে 3টে লোক এসেছিলেন, ওনারা হচ্ছেন, ফার্স্ট পারসন ওয়াজ রাজা অফ বেনারস, and second person was Maharaja of Patiala, পাটিয়ালার মহারাজা ছিলেন, and third person was Sir Dinkar Rao। দো এগুলো জিজ্ঞেস করা যাবে না, তাও যদি কোশ্চেন এরকম আসে
কি রিপ্রেজেন্টেশন অফ ইন্ডিয়ান্স, ফার্স্ট টাইম ইন্ডিয়ান্সের যে রিপ্রেজেন্টেশন হয়েছিল দ্যাট হ্যাপেন্ড থ্রু দ্য 1861 এর যে একটা এসেছিল সেখানে। আর আমরা দেখলাম কি আগে সেন্ট্রালাইজেশন হয়েছিল, এখানে আবার দেখবো যে এই অ্যাক্টে কেন কি এই এখন তো কন্ট্রোল করছে কে, ব্রিটিশ কন্ট্রোল করছে ডাইরেক্টলি, সো এখানে ডিসেন্ট্রালাইজেশন হলো। বম্বে আর মাদ্রাসের যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা ওদেরকে আবার দেওয়া হলো, আর ওরা নিজে থেকে এবার নিজেদের লেজিসলেটিভ পাওয়ার ইউজ করতে পারবে। আর একটা নিউ লেজিসলেটিভ কাউন্সিল, বেঙ্গলেও একটা নিউ লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হলো। তিনটে হলো অ্যাকচুয়ালি, বেঙ্গলে, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স আর পাঞ্জাবে তিনটে নতুন লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হলো। আর এখান থেকে একটা পোর্টফোলিও সিস্টেম তৈরি করা হলো, যে একটা মেম্বার তৈরি করা হলো, মানে একটা লোক, যে কাউন্সিলের যে লোক, তাকে একটা ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হলো। যখন যেরকম আমরা আমাদের ডিপার্টমেন্টের এখন আমরা দেখতে পারি কি সেক্রেটারি একটা ডিপার্টমেন্টের হন প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারি, দে আর রেসপন্সিবল ফর এ পার্টিকুলার পোর্টফোলিও। সো পোর্টফোলিও সিস্টেমটা এখান থেকে আরম্ভ করা হয়েছিল। আর ভাইসরাইকে ফার্স্ট টাইম এটা দেওয়া হয়েছিল, পাওয়ার দেওয়া হয়েছিল যে ভাইসরাই একটা অর্ডিন্যান্স ইস্যু করতে পারে, বাট দ্যাট অর্ডিন্যান্স উইল নট বি ইন ফোর্স আফটার 6 মান্থ। 6 মান্থ অবধি তার একটা ভ্যালিডিটি থাকতো, সেই জিনিসটা করা হয়েছিল। এবার এই তিনটে যে নতুন লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হয়েছিল বেঙ্গলে, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের পাঞ্জাবে, সেটাতে এটা দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিসেন্ট্রালাইজেশন। সো আগে আমরা দেখলাম আগে সেন্ট্রালাইজেশন করা হয়েছিল, তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এসে ডিসেন্ট্রালাইজেশন করা হচ্ছে। সো এই অ্যাক্টের পরে যদি আমরা দেখে নিই একটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1892। দিস ইজ অলসো নট সো মাচ ইম্পর্টেন্ট। এখানে সেটাই হলো যে আমরা ফার্স্ট টাইম দেখলাম ওখানে যে নন অফিসিয়াল মেম্বার্স গুলো অ্যাড করা হলো, এখানে নন অফিসিয়াল মেম্বার্স এর নাম্বারগুলো আরো বাড়ানো হলো। প্রথমে যে নাম্বারটা ছিল সেখান থেকে কয়েকটা লোককে আর ইনক্লুড করা হলো। লেজিসলেটিভ কাউন্সিলকে কিছু পাওয়ার দেওয়া হলো। প্রথমে কি হতো, ইট ওয়াজ লাইক মোনার্কি, ইন্ডিভিজুয়াল ডিসিশন নেওয়া হতো, এখান থেকে লেজিসলেটিভ কাউন্সিল কিছু পাওয়ার দেওয়া হলো। পাওয়ারটা কি হলো, পাওয়ার টু ডিসকাস বাজেট এন্ড কোশ্চেন টু অ্যান এক্সিকিউটিভ। প্রথমে কি ছিল, লেজিসলেটিভের যা ইচ্ছা নিজে দিয়ে কোনো কাজ করতো, কারোর জন্য দে ওয়্যার নট রেসপন্সিবল টু এনিওয়ান। বাট নাও ওদেরকে একটা পাওয়ার দেওয়া হলো, পাওয়ার টু ডিসকাস বাজেট। লেজিসলেটিভ কাউন্সিল যতজন মেম্বাররা থাকবেন ওনারা বাজেটের ডিসকাস করতে পারবেন আর এক্সিকিউটিভকে কোশ্চেন করতে পারবেন। প্রথমে এক্সিকিউটিভকে কেউ কোশ্চেন করতে পারতো না। সো উই ক্যান সি দ্য ডেভেলপমেন্ট, কিভাবে আস্তে আস্তে করে ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। তারপরে নমিনেশন অফ নন অফিসিয়াল মেম্বার্স ইন সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল, দুটো গভর্নমেন্ট আমরা জানি, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, সেখানে দুটো জায়গায় নমিনেশন করা হলো। নমিনেশন অফ নন অফিসিয়াল মেম্বার্স, বলা হলো কি নন অফিসিয়াল মেম্বারদের নমিনেশন হোক, আর ওখান থেকে কয়েকটা লোকজন আসতে পারবেন। এবার যেটা হবে সেটা আসবেন, যেটা ওটা হচ্ছে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, যেটা ওখানে যে আসবেন তারা ভাইসরয়ের রেকমেন্ডেশন দিয়ে আসবেন, অ্যান্ড যেটা বেঙ্গল চেম্বার অফ কমার্স ছিল তার রেকমেন্ডেশনে হবে। আর যেটা আমাদের প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ছিল সেখানে গভর্নরের রেকমেন্ডেশনতে হবেন ফ্রম দ্য ডিস্ট্রিক্ট বোর্ড, মিউনিসিপ্যালিটি, ইউনিভার্সিটি, ট্রেড অ্যাসোসিয়েট, ওরা যাদেরকে নমিনেট করবে, যাদেরকে বলবে কি হ্যাঁ এদের রিপ্রেজেন্টেশন হলে খুব ভালো হয়, সেরকম ভাবে একটা হলো। আর এখানে ফার্স্ট টাইম হলো যে ইনডাইরেক্ট ইলেকশন হলো, যেটা আমরা বললাম ডিফারেন্ট ডিফারেন্ট বডি বলছে যে ওদের নন অফিসিয়াল মেম্বার্সদেরকে ওরা রিপ্রেজেন্টেশন দিতে চাইছিল। সে এই রিপ্রেজেন্টেশনটা যেটা হয়েছে স্টিল ইট ওয়াজ নন অফিসিয়াল মেম্বার্স অনলি, নট দ্য অফিসিয়াল মেম্বার্স। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। সো এখানে যদি আমরা দেখি সবার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসতে পারে, সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। লেজিসলেটিভ কাউন্সিল যেটা, তাকে পাওয়ার দেওয়া হয়েছিল, পাওয়ার টু ডিসকাস বাজেট অ্যান্ড কোশ্চেন টু এক্সিকিউটিভ। সো এরকম কোশ্চেন আসতে পারবে কি কোন অ্যাক্টে আসতে পারে, কোশ্চেন যদি করতে চায়, যদি এক্সামিনার খুব সুন্দরভাবে কোশ্চেন প্রিপেয়ার করতে পারেন, সো দিস কুড বি অ্যান গ্রেট কোশ্চেন, এটা খুব ভালো ভালো একটা কোশ্চেন হতে পারে। সো তারপরে আমরা এরপরে দেখে নেব যে 1909 যেটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ছিল। দিস অ্যাক্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যাক্ট, এটাকে মোরলে মিন্টো রিফর্মও বলা যায়। আর এখানে নামের যেটা ব্যাপারটা হচ্ছে যে মোরলে মিন্টো রিফর্ম বলা হচ্ছে, তার কারণ হচ্ছে মোরলে ওয়াজ দ্য এসওএস। মোরলে যে ছিলেন উনি ছিলেন সেক্রেটারি অফ স্টেট, আর আমাদের মিন্টু ছিলেন। সো আমরা যেটা ডিসকাস করছিলাম যে এখানে মোরলে মিন্টু রিফর্ম বলা হচ্ছে, যে মোরলে হচ্ছেন আমাদের স্টেট অফ সেক্রেটারি অফ স্টেট অ্যান্ড মিন্টু হচ্ছেন আমাদের ভাইসরয়। সো এখানে আবার যখন আমরা দেখি যে লেজিসলেটিভ কাউন্সিলের সাইজটা বাড়ানো হয়েছিল ফ্রম 16 টু 60। লেজিসলেটিভ কাউন্সিলের সাইজটা এখানে ইনক্রিজ করা হয়েছিল। লেজিসলেটিভ কাউন্সিলের সাইজটা যেটা ছিল প্রথমে 16 ছিল, 16 থেকে 60 করা হয়েছিল। 16 কিভাবে ছিল, আমাদের ভাইসরয় আর 15 জন মেম্বার ছিল আগে, সেই জিনিসটাকে এখানে 16 থেকে মোটামুটি
60 করা হলো। মানে জিনিসটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেশনটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, সো দে ওয়ার মেকিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন অলসো বিগার সো দ্যাট ইট ক্যান কন্ট্রোল ইট ক্যান হ্যান্ডেল দ্য লার্জার সাইজ, সেজন্য করা হচ্ছিল। তারপরে অফিসিয়ালস ইন মেজরিটি ইন সেন্ট্রাল, নন অফিসিয়াল মেজরিটি অ্যালাউড ইন প্রভিন্স। প্রথমে আমরা দেখছিলাম যে অফিসিয়ালস যারা ছিল আর নন অফিসিয়ালস মেম্বারগুলোকে ইনক্লুড করা হয়েছিল, কিন্তু নন অফিসিয়াল মেম্বার্সকে মেজরিটি নাম্বারে করা হয়নি। এখানে এখনো যেটা আমাদের দুটো দুটো লেভেলের চাল, সেন্ট্রাল লেভেলের আছে গভর্নমেন্ট, আর আমাদের প্রভিন্স লেভেলে আছে, প্রভিন্স বলতে স্টেট লেভেলে। সো সেন্ট্রাল লেভেলে এখনো অফিসিয়ালস যারা আছে তারা মেজরিটিতে ছিল, কিন্তু প্রভিন্স লেভেলে যে 60 জন নেওয়া হয়েছিল ওখান থেকে নন অফিসিয়াল মেজরিটি হয়ে গেছে। তারপরে মেম্বার্স অ্যালাউড সাপ্লিমেন্টারি কোশ্চেন্স, এখানে মেম্বার্সকে একটা ক্ষমতা দেওয়া হয়েছিল। প্রথমে যেটা আমরা দেখলাম কি 1893 ফার্স্ট টাইম হলো যে বাজেটে কোশ্চেন জিজ্ঞেস করবে, এক্সিকিউটিভ কোশ্চেন করতে পারে। এখানে আমরা দেখতে পারবো সাপ্লিমেন্টারি কোশ্চেন্স জিজ্ঞেস করতে করার একটা ক্ষমতা পাওয়া হলো। তারপরে রেজলিউশন মুভ করতে পারবে অন বাজেট, অন বাজেটের উপরে মেম্বার্স যেটা হবে মেম্বাররা কি করতে পারবেন যে রেজলিউশন মুভ করতে পারবেন। অ্যান্ড তারপরে আমি দেখলাম একটা ইন্ডিয়ান, ফার্স্ট টাইম an ইন্ডিয়ান বিকাম দ্য মেম্বার ইন দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে ফার্স্ট টাইম কেউ একজন মেম্বার হয়েছেন ইন দ্য 1909 অ্যাক্টে, এটা যেটা দেওয়া হলো। আর এখানকার যেটা সবার থেকে একটা মানে কি ডিমেরিট বলবো না, বাট ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ওয়েন কমিউনাল রিপ্রেজেন্টেশন থ্রু সেপারেট ইলেকটোরাল, এটা বলা হলো কি একটা কোনো পার্টিকুলার কমিউনিটিকে সেপারেট ইলেকটোরাল মানে হচ্ছে কি ভেবে নাও যদি আমি একটা পার্টিকুলার কমিউনিটির কথা বলি, সো পার্টিকুলার সিট রিজার্ভ করা হবে ফর দ্যাট ফর পার্টিকুলার কমিউনিটি, অ্যান্ড যে ওখানে মানে দাঁড়াবে সে সেই কমিউনিটি থেকে থাকবে, আর ওকে যে ভোট করবে সে সেই কমিউনিটির লোকরাই ভোট করবে। সো ইট ওয়াজ লাইক এ পয়জন দ্যাট কমিউনাল রিপ্রেজেন্টেশন it is started in the 1909. That's why মোরলে মিন্টো রিফর্ম is very important, যেখানে ফার্স্ট টাইম বলা ছিল যে এটা করা হবে। আর যেটা একটা মেম্বার আমরা কথা বলছিলাম কি an Indian become the member in the Viceroy Council, ওনার নাম হচ্ছে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। সত্যেন্দ্র প্রসাদ সিনহা। দো দিস উইল নট বি আস্ক, এটা জিজ্ঞেস করা যাবে না, কিন্তু দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি কোশ্চেন আসে কমিউনাল রিপ্রেজেন্টেশন থ্রু সেপারেট ইলেকট্রাল কবে স্টার্ট হয়েছিল, এটা হয়েছিল 1909। এই জিনিসটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফ্রম দিস অ্যাক্ট। আর কাকে বলা হয়েছিল? লর্ড মিন্টোকে। লর্ড মিন্টো, লর্ড মিন্টো ইজ নোন অ্যাজ ফাদার অফ কমিউনাল ইলেকটোরাল। আমরা বুঝতেই পারছি এখানে এরা খুবই চেষ্টা করছিল। 1905-1907 বেঙ্গল ডিভিশনের কথা চলছিল, তারপরে এখানে কমিউনাল ইলেকটোরাল নিয়ে আসা হয়েছিল ফর দ্য সেপারেট ইলেকটোরাল। সো এইসব করে চেষ্টা করছিল যে একটা ডিভিশন তৈরি করা হোক ইন বিটুইন দ্য হিন্দু অ্যান্ড দ্য মুসলিম। তারপর এখানে সেপারেট রিপ্রেজেন্টেশন অফ প্রেসিডেন্সি, কর্পোরেশনস, চেম্বার্স অফ কমার্স, ইউনিভার্সিটি অ্যান্ড জমিনদার, এখানে একটা সেপারেট রিপ্রেজেন্টেশন হলো, প্রত্যেকটা বডির জন্য একটা রিপ্রেজেন্টেশনটা বাড়ানো হয়েছিল। সো দিস ইজ দ্য অ্যাক্ট। সো এই অ্যাক্টেরই সবার থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি হলো? কমিউনাল রিপ্রেজেন্টেশন, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন ডেফিনেটলি আসে পরীক্ষায়। তারপরে আমরা এরপরে দেখে নেব 1909 দেখে নেব। 1909-এর পরে আমরা দেখব 1919টা দেখব, এটাও ইম্পর্টেন্ট। এখানেও যদি আমরা দেখি মন্টেগুটা কি হয়ে যাবেন আবার আমাদের, এটা উনি হয়ে যাবেন সেক্রেটারি অফ স্টেট SOS। আর চেমসফোর্ড কি হবেন? ইনি হবেন আমাদের ভাইসরয়। সো এখানে সেপারেট সাবজেক্ট সেপারেটেড ফর সেন্ট্রাল অ্যান্ড স্টেট, এখানে আলাদা করা হলো, লিস্ট তৈরি করা হলো যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোন জিনিসের উপরে কন্ট্রোল করবে, আর স্টেট গভর্নমেন্ট কোন উপরের জন্য কোন কোন সাবজেক্টের উপরে লেজিসলেট করবে। স্টেটকে আমরা এখানে প্রভিন্স বলি, প্রভিন্স। তারপর এখানে একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন আসে, ডায়ারকি সিস্টেম আনা হলো। ডায়ারকি সিস্টেম ইন্ট্রোডিউস করা হলো কোথায়? 1919-এ। সো এখানে কি হলো? ট্রান্সফার্ড অ্যান্ড রিজার্ভড। ট্রান্সফার্ড মিনস কয়েকটা কাজ ট্রান্সফার করা হলো, যেখানে কি হলো কি ডিসিশন নেওয়া যাবে, অ্যান্ড দেয়ার আর সাম লিস্ট আইটেমস হুইচ আর কেপ্ট ইন রিজার্ভ, যেখানে ডিসিশন নিতে একটু সমস্যা হবে। বিকজ হিয়ার ইন কেস অফ ট্রান্সফার সাবজেক্ট গভর্নর অ্যাডমিনিস্ট্রেট করবে উইথ দ্য এইড অফ মিনিস্টার্স রেসপন্সিবল টু দ্য লেজিসলেটিভ কাউন্সিল। যারা লেজিসলেটিভ কাউন্সিলের জন্য যারা রেসপন্সিবল আছেন ওনারা ওখানে করবেন, কিন্তু ইন কেস অফ রিজার্ভ সাবজেক্ট
were to be administered by the governor and his executive council without being responsible to the legislative council. এখানে এক্সিকিউটিভরা করবে, এখানে কি করে নিত, এক্সিকিউটিভ করতো, বাট উইদাউট দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল, কিন্তু এখানে করতো। সো এখানে অনেকগুলো জিনিসগুলো রিজার্ভ করে রাখা হয়েছিল। তারপর এখানে বাইক্যামেরালিজম, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যান্ড ডাইরেক্ট ইলেকশন। এখানে কি হলো, দুটো হাউস ক্রিয়েট হলো, সেখানে কি হলো, লোয়ার হাউস অ্যান্ড আপার হাউস ফার্স্ট টাইম। সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট পয়েন্ট কি বাইক্যামেরালিজম শুরু হলো এখানে, আর ডাইরেক্ট ইলেকশন হলো ইন দ্য কান্ট্রি ফার্স্ট টাইম। যে ডাইরেক্ট ইলেকশন হলো এটাও ইম্পর্টেন্ট, যদি কোশ্চেন করে কি ফার্স্ট টাইম ডাইরেক্ট ইলেকশন কবে হলো, সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 3 out of 6 মেম্বার্স ইন ভাইসরয় অফ এক্সিকিউটিভ কাউন্সিল ইন্ডিয়ান্স করা হলো। প্রথমে যেটা 6টা ছিল তাতে 3জন যে ছিল সেটা কি করা হলো, এক্সিকিউটিভ কাউন্সিলে যেটা করা হলো সেটা ইন্ডিয়ান্স করা হলো। ইট ইজ অলসো ফার্স্ট টাইম। তারপর আবার সেপারেট ইলেকটোরাল কথা হলো কাকে নিয়ে, শিখকে নিয়ে, ইন্ডিয়ান খ্রিস্টানসকে নিয়ে, অ্যাংলো ইন্ডিয়ান্সকে নিয়ে, ফান ইউরোপিয়ানস। এখানে কয়েকজনকে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়েছিল। তারপর এস্টাবলিশ করা হয়েছিল পাবলিক সার্ভিস কমিশন। সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন এস্টাবলিশ হয়েছিল 1926-এ। দেন প্রভিন্সিয়াল বাজেট সেপারেট করা হয়েছিল সেন্ট্রালে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে জিনিসগুলো ডিসেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে। প্রথমে জিনিসগুলো সেন্ট্রালাইজ করা হয়েছিল, এখন ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে। তারপরে আবার একটা স্ট্যাচুটরি কমিশন করা হয়েছিল, যাকে বলেছিল আফটার 10 years রিভিউ করবে। সেই কমিটিটাই পরে হয়েছিল সাইমন কমিশন, যে রিপোর্টটা দিয়েছিল। কিন্তু সাইমন কমিশনের রিপোর্টটা আমরা অনেকেই মানে ওখানে একটা খুব একটা বড় এজিটেশন হয়েছিল, বিকজ এখানে কোনো ইন্ডিয়ানের রিপ্রেজেন্টেশন ছিল না, আর তার রিপোর্টে খুব একটা ভালো ইম্প্রুভমেন্ট কিছু ছিল না। রাউন্ড টেবিল হয়েছিল তিনটে রাউন্ড টেবিলে কয়েকটা ফেলিয়ার হয়েছিল, এটা ডিটেলস আমরা হিস্ট্রিতে পড়বো, পলিটি তার কোনো ইম্পর্টেন্স নেই। আর তারপরে কমিউনাল অ্যাওয়ার্ড, এখানে রিপ্রেজেন্টেশন অফ মাইনরিটির জন্য একটা অন্যভাবে এখানে প্ল্যান করা হয়েছিল কি ওদের জন্য একটা এরকম তৈরি করা যাবে। সো দিস ওয়াজ দ্য সিনারিও। তারপরে আমরা জানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এসেছিল, যেটা ইম্পর্টেন্ট অ্যাক্ট। আর আমাদের কনস্টিটিউশনে আমরা জানি কি এখান থেকে ম্যাক্সিমাম জিনিসগুলো পিক আপ করা হয়েছিল। সবার থেকে আগে এখানে তিনটে লিস্ট, ফেডারেল মানে সেন্ট্রাল লিস্ট, প্রভিন্সিয়াল মানে স্টেট লিস্ট, আর কনকারেন্ট লিস্ট তো আমরা জানি যেখানে 3টে লিস্ট ছিল, 3টে লিস্টে জিনিসগুলো ডিভাইড করা হয়েছিল। আর কনকারেন্ট লিস্টে যে জিনিসগুলো ছিল তার উপরে কে ডিসিশন নেবে, ভাইসরয় ডিসিশন নেবে, এটা ছিল কন্ডিশন। এখানে ডায়ারকিকে বলা হলো যে প্রভিন্সি ডায়ারকি অ্যাবলিস্ট করা হোক, কিন্তু আর প্রভিন্সিয়াল অটোনমি দেওয়া হোক। কি স্টেটকে বলা হলো কি স্টেট ইন্ডিপেন্ডেন্টলি তাদের কাজ করতে শুরু করবে। আর ডায়ারকি সিস্টেম যেটা ছিল ওখানে ট্রান্সফার্ড আর রিজার্ভগুলো ওইগুলোকে সরানো হয়েছে। ডায়ারকি কিন্তু সেন্টারে আগে নেওয়া হয়েছিল, কিন্তু পরে আবার ওটা রিজেক্ট করা হলো। বাইক্যামেরালিজম, তারপরে আমাদের 6টা আউট অফ 11 প্রভিন্স, 6টা এরকম প্রভিন্স ছিল যেখানে লোয়ার হাউস অ্যান্ড আপার হাউস ক্রিয়েট করা হলো। লোয়ার হাউস অ্যান্ড আপার হাউস এখানে ক্রিয়েট করা হলো। তারপরে কমিউনাল রিপ্রেজেন্টেশন এক্সটেন্ডেড করা হলো কার জন্য, ডিপ্রেসড ক্লাস, ওমেন অ্যান্ড লেবারের জন্য। 10% গট ভোটিং রাইট। আরবিআই এস্টাবলিশমেন্ট হলো। তারপরে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন আর স্টেট পাবলিক সার্ভিস কমিশন এস্টাবলিশড হলো। ফেডারেল কোর্ট এস্টাবলিশড হলো ইন 1737। সো এগুলো প্রভিশন ছিল আমাদের 35-এ। তারপরে 1947 আমরা জানি এন্ড অফ ব্রিটিশ রুল হলো, আর তারপরে পার্টিশন হলো। এখান থেকে আমাদের ইন্ডিয়া আর পাকিস্তান দুটো ডোমিনিয়ন তৈরি হলো। তারপরে ওদেরকে বলা হলো যে ওরা নিজের কনস্টিটিউশন নিজের মতন তৈরি করতে পারে। আর যতগুলো আমাদের প্রিন্সিপাল স্টেট ছিল তাকে অপশন দেওয়া হলো, ওরা যেখানে চায় সেখানে গিয়ে ওরা মিক্স হতে পারে। সো এইভাবে আমরা দেখতে পারলাম যে আমরা এই যে অ্যাক্টগুলো ছিল যেগুলো ক্রাউন রুলের সময় প্রিপেয়ার হয়েছে, তারপরে কোম্পানি রুলের টাইমে প্রিপেয়ার হয়েছে, এই দুটো ভাগে প্রিপেয়ার করে আমরা একটা তার প্রভিশন দেখে নিলাম। যদি আমরা এভাবে প্রিপারেশন করি আর যদি এই জিনিসগুলোকে সুন্দরভাবে আমরা প্র্যাকটিস করে রাখি, আর এই সব টপিকের উপরে যে কোশ্চেনগুলো আসতে পারে আমরা নিজে থেকে ফ্রেম করতে পারি, বা যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি আমরা দেখে নিতে পারি, তারপরে আমরা মক টেস্টে যেগুলো এই পোর্শন থেকে কোশ্চেনগুলো আসে সেগুলো ভালো করে রাখি, তারপরে আপনারা পাবেন যে এই চ্যাপ্টারটা খুবই সোজা হয়ে যাবে। আর যেটা সবার থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা ছিল, পার্টটা ছিল, সেটা হচ্ছে আমাদের মানে কি সবার থেকে ইম্পর্টেন্ট তো এটাই হচ্ছে 1 নম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কোশ্চেনগুলো অনেকগুলোই ছিল। 2 নম্বর আমরা বুঝতেই পারছি এটা গভর্নমেন্ট অফ 99, অ্যান্ড তারপরে এটা কাউন্সিল, এটা 3rd নম্বরে এটা হলো খুবই ইম্পর্টেন্ট, যেখানে ইন্ডিয়ান কাউন্সিল ডিফাইন করা হয়েছিল। তারপরে চ্যাপ্টারগুলো ঠিক ছিল, ইম্পর্টেন্ট ছিল, বাট দিস টু ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। ঠিক আছে, তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন।
আর দেখে এভাবেই ঠিক প্রিপারেশন করতে হবে। একটা পার্টিকুলার চ্যাপ্টার ধরবেন, চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে পড়ে নেবেন, চ্যাপ্টারটা পড়ার পরে ওটা ২-৩ বার রিভাইজ করবেন। রিভাইজ করার পরে কি করবেন যে ওদের থেকে যে কোশ্চেনগুলো এসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো বা যে মক টেস্টগুলো আছে বা সলভ পেপারগুলো আছে সেখান থেকে কোশ্চেন তুলে ওগুলো প্র্যাকটিস করে নেবেন। সো ইউ ক্যান টেস্ট ইউর নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ক্যান অ্যাড দ্য ইনফরমেশন ইনটু দ্য ইউর এক্সিস্টিং নলেজ। এভাবে করে একটা চ্যাপ্টার পড়বেন। সো দিস ইজ দ্য মডেল। এইভাবেই প্রত্যেক কটা সাবজেক্টে প্রত্যেক কটা চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। সো বেস্ট উইশেস টু অল অফ ইউ। আর আমরা চেষ্টা করব নেক্সট টাইম একটা ইকোনমির উপরে এরকম ভিডিও করার, জিওগ্রাফি উপরে, সায়েন্সের উপরে। সো উই উইল ট্রাই টু মেক ভেরিয়াস ভিডিওস লাইক দিস। ঠিক আছে, ওকে, আজকে আমরা আমাদের এই জিনিসটা এখানে